২০২৬ সালের মে মাস পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘটে গেল আক্ষরিক অর্থেই এক বিশাল রাজনৈতিক ভূমিকম্প। আর আজকে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই গভীরে আলোচনা করতে যাচ্ছি। আমরা দেখব কিভাবে জনকল্যাণমূলক অর্থনীতির একটা সাধারণ সমীকরণ পুরো একটা রাজ্যের রাজনৈতিক মানচিত্রকে একেবারে উল্টোপালট করে দিতে পারে। তো চলুন চট করে আজকের আলোচনার মূল পয়েন্টগুলো দেখে নেওয়া যাক। ১. এই রাজনৈতিক ভূমিকম্পের মাত্রা। ২. ভাণ্ডারের যুদ্ধ। ৩. নারীদের সমর্থন পরিবর্তনের আসল কারণ। ৪. মাসিক ভাতার বাইরে আর কি প্রতিশ্রুতি ছিল, এবং সবশেষে ৫. ৮৭,০০০ কোটি টাকার সেই বিশাল অর্থনৈতিক হিসাব। প্রথমেই চলুন আমাদের প্রথম পয়েন্টটা নিয়ে কথা বলা যাক, ২০২৬ সালের রাজনৈতিক ভূমিকম্প। এই পরিবর্তনের ধাক্কাটা আসলে কতটা জোরালো ছিল সেটাই ছবিটা দেখলেই একদম পরিষ্কার হয়ে যায়। একবার ভাবুন, দীর্ঘ ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা টিএমসি, যারা ২০২১-এও ২১৩টি আসন পেয়েছিল, তারা এক ধাক্কায় নেমে এলো মাত্র ৭৩টি আসনে। অন্যদিকে বিজেপি ২০৬টি আসন নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে একটা নতুন যুগের সূচনা করল। সত্যি অভাবনীয় একটা ব্যাপার। আর সবচেয়ে চমকে যাওয়ার মতো বিষয়টা কি জানেন? এই বিশাল পরিবর্তনের পেছনে ছিল রেকর্ড ৯২.৯% ভোটারের উপস্থিতি। স্বাধীনতার পর থেকে রাজ্যের ইতিহাসে এত মানুষ আগে কখনো ভোট দেননি। এত বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই কিন্তু বুঝিয়ে দেয় যে মানুষ এবার একটা সুনির্দিষ্ট পরিবর্তনের লক্ষ্য নিয়েই ভোটকেন্দ্রে গিয়েছিলেন। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পয়েন্টে, যাকে আমরা বলছি ভাণ্ডার যুদ্ধ। এই নির্বাচনের একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল নারীদের দেওয়া বিভিন্ন অর্থনৈতিক প্রতিশ্রুতি। নতুন সরকার অন্নপূর্ণা ভাণ্ডার বা মাতৃশক্তি ভরসা কার্ড নামের একটা মেগা প্রকল্পের প্রস্তাব দিয়েছিল। উদ্দেশ্য একদম সোজা: ১৮ বছর বা তার বেশি বয়সী নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া। কিন্তু গেম চেঞ্জার বিষয়টা আসলে কোথায় ছিল? পার্থক্যটা ছিল প্রতিশ্রুতির অঙ্কে। একদিকে পূর্ববর্তী প্রশাসনের ফ্ল্যাগশিপ ভাতা, যেখানে মাসে ১৫০০ বা ১৭০০ টাকা দেওয়া হতো, আর অন্যদিকে নতুন প্রশাসনের সরাসরি সেই টাকাকে দ্বিগুণ করে মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি। এই কন্ট্রাস্টটাই কিন্তু আসল খেলাটা ঘুরিয়ে দিয়েছে। এটাকে যদি আমরা একদম মাইক্রো লেভেলে, মানে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের দিক থেকে দেখি, ব্যাপারটা কিন্তু বিশাল। এই যে মাসে অতিরিক্ত ১৫০০ টাকা, এটা একটা সাধারণ পরিবারের রান্নাঘরের হিসাব একেবারে পাল্টে দেয়। এই বাড়তি টাকা দিয়ে পরিবারের পুষ্টিকর খাবার, দুধ, ফল থেকে শুরু করে বাচ্চাদের টিউশন ফি দেওয়া সব কিছুই অনেক সহজ হয়ে যায়। চলুন এবার আমাদের তৃতীয় পয়েন্টে যাই। এত সব অর্থনৈতিক প্রস্তাব তো দেখলাম, কিন্তু কেন নারীরা এভাবে দলে দলে তাদের সমর্থন বদলালেন? ব্যাপারটা কিন্তু এমন নয় যে শুধু একটা কারণেই এই বিশাল পরিবর্তন এসেছে, বরং অনেকগুলো কারণ একসাথে মিলে এই পরিস্থিতি তৈরি করেছে। একদিকে আরজি কর ট্র্যাজেডি নিয়ে মানুষের মনে জমে থাকা প্রবল ক্ষোভ, দীর্ঘ ১৫ বছরের প্রতিষ্ঠান বিরোধী হাওয়া আর দুর্নীতির অভিযোগ। অন্যদিকে আবার ভোটার তালিকার সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ফলে আসা ডেমোগ্রাফিক পরিবর্তন। আর এই সব কিছুর সাথে যখন মাসিক ভাতা দ্বিগুণ করার সেই মোক্ষম প্রতিশ্রুতিটা এসে জুড়ল, তখন আর পুরনো সমীকরণ টিকতে পারল না। রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু ঠিক এই কথাটাই বারবার বলছেন। তাদের মতে একদিকে মানুষের মনে থাকা তীব্র নৈতিক ক্ষোভ, আর অন্যদিকে এই অত্যন্ত বাস্তবসম্মত এবং লোভনীয় অর্থনৈতিক প্রস্তাব, এই দুটোর কম্বিনেশনই সাধারণ ভোটারদের সিদ্ধান্তকে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিয়েছে। আর সত্যিই তো, রান্নাঘরে টেবিলে দাঁড়িয়ে এই হিসাবটা বোঝা খুব একটা কঠিন ছিল না। এবার আমরা চলে যাচ্ছি ৪ নম্বর পয়েন্টে। শুধু কি এই মাসিক নগদ টাকা? না, এর বাইরেও পুরো চিত্রটা বেশ ইন্টারেস্টিং। নতুন প্রশাসন কিন্তু শুধু একটা জায়গায় থেমে থাকেনি। তারা আগের সরকারের প্রায় সব কটি স্কিমকে চ্যালেঞ্জ করে আরও বড় মাপের প্যাকেজ ঘোষণা করেছে। এই তালিকাটা একবার দেখুন। শিক্ষার ক্ষেত্রে স্নাতক ভর্তিতে এককালীন ৫০,০০০ টাকা, মাতৃত্বকালীন সুবিধার জন্য ২১,০০০ টাকার প্যাকেজের সাথে ৬টা নিউট্রিশন কিট, আর নিরাপত্তার জন্য দুর্গা সুরক্ষা স্কোয়াড এবং ৩৩% চাকরি সংরক্ষণের মতো বড় বড় প্রতিশ্রুতি তারা দিয়েছে।
এখানেই শেষ নয়, সামাজিক সুরক্ষার এই ছাতাকে তারা আরও ছড়িয়ে দিয়েছে। বেকার যুবকদের জন্য মাসে ৩,০০০ টাকার যুব শক্তি ভরসা, কৃষকদের জন্য পিএম কিষাণের সহায়তা বাড়িয়ে বছরে ৯,০০০ টাকা করা, আর আগামী ৫ বছরে ১ কোটি নতুন কর্মসংস্থানের টার্গেট, সব মিলিয়ে প্রতিশ্রুতির এক বিশাল জাল বোনা হয়েছে। তো এবার আসা যাক আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে। এই যে এত সব প্রতিশ্রুতি, এর পেছনের ৮৭,০০০ কোটি টাকার হিসাবটা আসলে কি? চলুন একটু ম্যাক্রো লেভেলে অঙ্কটা কষে দেখা যাক। রাজ্যে প্রায় ২.৪২ কোটি নারী এই প্রকল্পের যোগ্য। এখন এদের প্রত্যেককে যদি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হয়, তাহলে ১২ মাসে মানে ১ বছরে গিয়ে খরচটা কোথায় দাঁড়াচ্ছে জানেন? প্রায় ৮৭,১২০ কোটি টাকা। আক্ষরিক অর্থেই একটা মহাজাগতিক সংখ্যা। এই গ্রাফটা দেখলে সত্যিকারের একটা ইকোনমিক ধাক্কা লাগতে বাধ্য। নারী কল্যাণ খাতের বাজেট, যেটা আগে ছিল প্রায় ১৫,০০০ কোটি টাকার মতো, সেটা ১ লাফে গিয়ে পৌঁছতে পারে ৮৭,০০০ কোটিরও বেশি। মানে বুঝতে পারছেন, এটা পুরো রাজ্যের বার্ষিক বাজেটের ২৫ থেকে ৩০% একাই খেয়ে নিতে পারে। স্বাভাবিকভাবেই রাতারাতি এত বড় একটা পরিবর্তন আনতে গেলে প্রশাসনে কিছুটা তো ধাক্কা লাগবেই। ৯ মে শপথ গ্রহণের এই সময়ে পুরনো প্রকল্পের পেমেন্টগুলো সাময়িকভাবে আটকে আছে, আর রাজ্যের মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন জুন মাসের দিকে, যখন এই নতুন মেগা প্রকল্পটা বাস্তবে আলোর মুখ দেখবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এত বিপুল পরিমাণ টাকার যোগান আসবে কোথা থেকে? এর জন্য নতুন মন্ত্রিসভা একটা ডাবল ইঞ্জিন কৌশল নিয়েছে। আইডিয়াটা হলো আয়ুষ্মান ভারতের মতো কেন্দ্রীয় প্রকল্পগুলোকে রাজ্যে নিয়ে এসে নিজেদের ঘাট থেকে স্বাস্থ্য বা কৃষির মতো খাতের খরচের বোঝা কিছুটা কমানো। পাশাপাশি আধার লিঙ্কড ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে মাঝখানের কাটমানি বা দুর্নীতি একেবারে বন্ধ করা এবং রাজ্যে দ্রুত শিল্পায়নের মাধ্যমে করের পরিধি বাড়ানো। আর ঠিক এখানেই তৈরি হচ্ছে অর্থনীতির সবচেয়ে রোমাঞ্চকর ক্লাইম্যাক্সটা। এই ডবল ইঞ্জিন কৌশল কি সত্যিই সফল হবে? রাজ্যের ইতিহাসে এই সবচেয়ে বড় এবং উচ্চাভিলাষী জনকল্যাণমূলক পরীক্ষাকে টিকিয়ে রাখার মতো বিপুল মূলধন কি তারা জোগাড় করতে পারবে? এই প্রশ্নের উত্তরই কিন্তু ঠিক করে দেবে আগামী দিনে পশ্চিমবঙ্গের অর্থনীতির আসল গতিপথ। আজকের এই বিশ্লেষণ আপাতত এখানেই শেষ করছি, তবে ভাবনার এই বিশাল দরজাটা কিন্তু খোলাই রইল।